দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দিনের সবচেয়ে আলোচিত বিষয় নিয়েই আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দিনের সবচেয়ে আলোচিত বিষয় আজ দাঁড়িয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সর্বশেষ সংবাদ সম্মেলন এবং সরকারের অবস্থান। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের দুজন অতিথি, যদিও আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন একজন অতিথি, রাজিকুজ্জামান রতন, বাসুদেব কেন্দ্রীয় কমিটির সদস্য। আমাদের সাথে যোগ দিবেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আরাফাত এবং অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, জানিপপের চেয়ারম্যান। অসংখ্য ধন্যবাদ রতন ভাই আপনাকে। যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আপনাকে বললাম, দর্শকদেরকে জানিয়েছি। রাজনীতিতে রামপাল নতুন করে যুক্ত হয়েছে সাবেক প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি প্রেস কনফারেন্স করেছেন, তার পরপরই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কথা বললেন। প্রথমে আমরা বিএনপি চেয়ারপারসনের বক্তব্যটা দিয়ে অনুষ্ঠানের মধ্যে ঢুকতে চাই, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, তারপরে আমাদের আলোচনা। আমরা বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনে আসব। সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের মুখে ফেলে দেওয়ার হঠকারী অযৌক্তিক ও লাভজনক রামপালের সকল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমি এই দাবির পক্ষে সোচ্চার হওয়ার জন্য বিরোধী জোটের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি নামের যে প্রতিষ্ঠানটি সাথে যৌথভাবে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে, সেই একই প্রতিষ্ঠান ভারতের মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যে প্রস্তাব দিয়েছিল, ভারত সরকার তা বাতিল করে দিয়েছে। দর্শক, আপনারা জানেন এর পরপরই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কথা বলেছেন। রাজিকুজ্জামান রতন, নিশ্চয়ই আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সেই বক্তব্য শুনেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে এসে আপনার কাছে প্রশ্ন নিয়ে ফিরব। 2001-এ বিএনপি যখন ক্ষমতা আসলো ফিরে, তারা 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন তো বাড়াতেই পারেনি। আমাদের করা কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র তখন হয়তো সম্পন্ন হয়েছিল, সেটাই তারা দেখাতে পারে। তাদের একটাই কাজ আমরা দেখেছিলাম, তারা খাম্বা বানাবার কোম্পানি খুলেছিল এবং খাম্বাই বিক্রি করেছিল আর হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল। এর বেশি আর কিছুই দিতে পারেনি। এখানে উনি যেটা বলছেন যে 1834 একর জমির উপর বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হবে। আসলে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জায়গা নেওয়া হচ্ছে 915 একর। এর মধ্যে 465 একরে মূল বিদ্যুৎ কেন্দ্র থাকবে, বাদ বাকি জায়গায় সোলার প্যানেল বসবে এবং সবুজায়ন হবে। ওখানে প্রায় 100 মিটার সবুজ বেল্ট তৈরি করা হবে। আন্তর্জাতিকভাবে গভীর বনভূমির 10 কিলোমিটারের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না করার আইন আছে, আমরাও সেটা করেছি। আমাদের এই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের প্রান্ত সীমানা থেকে 14 কিলোমিটার দূরে। এই এলাকায় যে বায়ু প্রবাহ, এটা কিন্তু সুন্দরবনের বিপরীত দিকে, নইলে আমরা কিন্তু বাতাস পেতাম না। অর্থাৎ সামান্য পরিমাণ ক্ষতিকারক বায়ুবাহী পদার্থ যদি নিঃসরণ হয়, তা সুন্দরবনের দিকে নয়, উল্টো দিকেই প্রবাহিত হবে। বাংলাদেশের এই বিনিয়োগটাকে থামানো, উন্নয়নটাকে থামানোর চেষ্টা। ঠিক একইভাবে মনে হয় যেন এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে এত আন্দোলনের নামে এত কথা এবং এত বাধা দেওয়া, এই দুটোকে আপনি যদি তুলনা করেন, আমি খুব বেশি একটা তফাৎ দেখি না। আমি খুব বেশি একটা তফাৎ এখানে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে বাংলাদেশ যে গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, সেখানে আটকে দেওয়াটাই ছিল যেন তাদের একটা প্রচেষ্টা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনছিলেন। প্রধানমন্ত্রী যেটি বলবার চেষ্টা করছেন যে উন্নত দেশগুলোতেও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে এবং শহরের মধ্যে, শহরের পাশেই সেরকম একটি বিদ্যুৎ অবস্থায় তারা বিদ্যুৎ কেন্দ্র চালাচ্ছেন এবং সেটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। আপনারা এটি নিয়ে অনেকদিন ধরে আন্দোলন করছেন। আপনারা বলবার চেষ্টা করছেন যে এটি সুন্দরবনের জন্য ক্ষতি হবে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় তা হুমকি স্বরূপ। কেন আপনারা বারবার এই কথাটি বলছেন, যখন সরকারি তরফ থেকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে না, এই ধরনের কোনো ক্ষতি হবে না? প্রধানমন্ত্রী আমাদেরকে বিশ্বাস রাখতে বলেছেন। প্রশ্নটা তো বিশ্বাসের নয়, প্রশ্নটা যুক্তির এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার। তো আমরা তো এর আগে বহু বিষয়ে আমরা বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছিলাম, কিন্তু পরবর্তীতে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে আমাদের যুক্তিটাই সঠিক বলে প্রমাণিত হয়েছে। যখন বলা হয়েছিল যে
বাংলাদেশের মাটির নিচের গ্যাস এটা রেখে লাভ নাই, গ্যাস পচিয়ে কি লাভ, গ্যাসটা রপ্তানি করা হোক। সেই সময় আমরা কিন্তু তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির পক্ষ থেকে আমাদের দল বাসদ সহ বামপন্থী দলরা মিলে বলেছিলাম যে বাংলাদেশের গ্যাসের ক্রাইসিসের সময় ভারতে গ্যাস রপ্তানি করাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। দৈনিক 50 কোটি ঘনফুট গ্যাস রপ্তানির কথা ছিল, আমাদের আন্দোলনের মুখে সেই গ্যাস রপ্তানিটা বন্ধ হয়েছে। এখন দেখুন দৈনিক আমাদের 70 কোটি ঘনফুট গ্যাস আমাদের এখন ঘাটতি দুঃখিত। আবার চট্টগ্রাম বন্দর যখন 198 বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী তখনকার ক্ষমতায় ছিলেন। আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত হলো একটা ভুয়া কোম্পানি স্টিভেটর সার্ভিসেস অফ আমেরিকা বাংলাদেশের বন্দরটাকে 198 বছরের জন্য লিজ নিয়ে যাচ্ছিল। তো সেদিন কিন্তু আমরা আন্দোলন করে রক্ষা করেছিলাম। ঠিক তেমনি অতীতের অনেকগুলো আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখিয়েছি জনগণ যুক্তিসঙ্গত একটা লড়াই করে, আর শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকবার জন্য অথবা ক্ষমতাকে তার স্থায়ী করবার জন্য কিংবা কেউ কেউ মানে ক্ষমতায় যাওয়ার জন্য এই আন্দোলনের পাশে এসে দাঁড়ায়। যেমন ফুলবাড়িতে যখন উন্মুক্ত খনি নিয়ে আন্দোলনটা হলো, সে আন্দোলনের এক পর্যায়ে আপনারা জানেন যে 26শে আগস্ট 2006 সালে 3 জন নিহত হলেন বিডিআর এর গুলিতে। তারপরে সেখানে কিন্তু তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি গিয়ে এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছিলেন, বলেছিলেন যে ফুলবাড়িতে এই ধরনের উন্মুক্ত খনি মানে প্রকল্প করা হলে তার পরিণতি হবে ভয়াবহ। সেদিন খালেদা ছিলেন ক্ষমতায়, তিনি বলছেন তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। আজকে আবার উল্টাটাই দেখছি, যখন রামপাল নিয়ে আমরা আন্দোলন করছি 2013 সাল থেকে, আমরা লং মার্চ সহ কত ধরনের আন্দোলন করেছি, বিএনপি সেটাতে ছিল না। এখন বিএনপি আবার এটার পক্ষে এসে যখন দাঁড়িয়েছে, তখন বিএনপি আবার বলছে যে রামপালের পরিণতি হবে ভয়াবহ। আমরা বলেছিলাম যে ব্যক্তি ভিন্ন হলেও বাক্যটা অভিন্ন, একই বাক্য তারা প্রয়োগ করছেন। যখন তারা ক্ষমতায় থাকেন তখন এক ধরনের বাক্য প্রয়োগ করেন, ক্ষমতার বাইরে গেলে তারা আর এক ধরনের বাক্য প্রয়োগ করেন। আমরা কয়েকটা প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করেছিলাম তেল গ্যাস কমিটির পক্ষ থেকে, আমরা একটা খোলা চিঠি দেওয়ার মধ্যে দিয়ে যে কি কি দাবি আমরা করেছিলাম। আমরা তো প্রধানমন্ত্রী আজকে একটা কথা বলেছেন যে একটা বিষয়ে ঐক্যমত পোষণ করতে হবে যে বিদ্যুৎ আমাদের চাই কিনা। এই বিষয়ে আমরা একদম একমত যে আমরা বিদ্যুৎ আমরা চাই, কারণ আজ যে বিদ্যুৎটা উৎপাদন হলো সেটাও যদি আমরা মাথা পিছু প্রত্যেকে বিদ্যুৎ ভাগ করি, মাত্র আমরা 50 ওয়াট করে বিদ্যুৎ পাই। এটার পরিমাণ আমাদের শ্রীলঙ্কার চেয়ে কম, ভারতের অর্ধেকের চেয়েও কম আমরা বিদ্যুৎ কনজিউম করি। যদিও একজন ওখানে সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেছেন আমরা নাকি বিদ্যুৎ বিলাসী হয়ে পড়েছি। আসলে বিদ্যুৎ ব্যবহারের দিক থেকে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহার করে বাংলাদেশের মানুষ। বিদ্যুৎ বিলাসিতার তো প্রশ্নই ওঠে না। কিন্তু আজকে প্রশ্নোত্তরের মাধ্যমে যা আমরা দেখলাম তাতেও একটু দুঃখ পেয়েছি আমরা যে এটা কোনো প্রশ্ন হলো না, এটা হলো প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিকদের একটা প্রস্তাব দেয়া, এবং এইভাবে প্রস্তাব দেওয়ার জন্য তো প্রধানমন্ত্রী তাদেরকে ডাকেননি, তার জন্য তার বিশেষজ্ঞরা আছে। সেখানে আমরা দেখিয়েছিলাম যে বিদ্যুৎ চাই, এই প্রশ্নে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু বিদ্যুৎ কেন্দ্রটা কোথায় হবে সেটা নিয়ে আমাদের ব্যাখ্যা আছে। সেটা নিয়ে একটা বিষয় তো নিশ্চয়ই আপনাদের কাছে এত তথ্য থাকে, একটা বিষয় নিশ্চয়ই রয়েছে যে কি পরিমাণ জনসংখ্যা এই গত 5 বছরে বিদ্যুতায়নের মধ্যে ঢুকে পড়েছে। প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে আমাদের এখানে বিদ্যুতায়নের মধ্যে দিয়ে এখন আমরা 78% মানুষ থেকে বিদ্যুৎ পাচ্ছেন বাংলাদেশে। 16 কোটি মানুষের মধ্যে 78% পাচ্ছেন। এবং আমরা বলছি বিদ্যুতের প্রয়োজন আছে, কিন্তু কোথায় বিদ্যুৎ কেন্দ্র হবে? পৃথিবীতে যতগুলো কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে তার 3টা ক্রাইটেরিয়া তারা ফুলফিল করে। একটা হলো খনি এলাকায় বিদ্যুৎ কেন্দ্রটা করে যাতে কয়লা বেশি পরিবহন করতে গিয়ে পরিবেশ দূষণ না ঘটায়। 2, বন্দর এলাকায় করে যাতে বন্দরে যদি সেটা ট্রান্সপোর্ট করতে হয় বেশি যেন দূষণ না করে। 3, লোকালয় এবং স্পর্শকাতর বনাঞ্চলের কাছে সেটা করে না। আমাদের 3টা ক্ষেত্রই কিন্তু এখানে উপেক্ষিত হয়েছে। প্রথমত সুন্দরবন হচ্ছে বাংলাদেশ এবং সুন্দরবনের উৎপত্তি কিন্তু একই রকম। বাংলাদেশ যেমন আজ থেকে 6 কোটি বছর আগে যখন গোয়ান্ডাল্যান্ড থেকে একটা অংশ ভূমিকম্পের মাধ্যমে ভেঙে ভাসতে ভাসতে টেথিস সাগরে গিয়ে তিব্বতের সঙ্গে ধাক্কা খেল, 5.5 কোটি বছর আগে সেই ধাক্কার মধ্য দিয়ে হিমালয় পর্বতমালার সৃষ্টি হলো। হিমালয় পর্বতমালা হচ্ছে 29,000 ফিটের উপরে, এবং এখনো হিমালয় পর্বতমালা ওই পানির নিচে সৃষ্ট চাপের কারণে প্রতি বছর 6 সেন্টিমিটার করে বড় হচ্ছে। আমরা জানি যে ভূপৃষ্ঠের যত উপরে ওঠা যায় তত তাপমাত্রা কমতে থাকে, কারণ রেডিয়েশনটা কম হয়। সেই তাপমাত্রা কম বলে ওখানে জলীয় বাষ্প বরফে পরিণত হয়। সেই বরফ আবার যখন গলে নিচে নামবার সময় বরফের যখন বোল্ডারগুলো ভেঙে পড়ে, পাথরের বোল্ডার ভেঙে পড়ে, সেটা পাথর থেকে বোল্ডার থেকে নুড়ি থেকে পলি, এই পড়ে পড়ে আমাদের বাংলাদেশ নামক ভূখণ্ডটা তৈরি হয়েছে গত কয়েক লক্ষ এবং কোটি বছর আগে এটা টেথিস সাগর হিসাবে বিবেচনা করা যেতে পারে। তাহলে সেখানে আমরা রাজশাহী অঞ্চল দেখেছি আমাদের ভূপৃষ্ঠ থেকে 125 ফিট উপরে, আর নোয়াখালী অঞ্চল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 6 ফিট উপরে। এইটা প্রায় রাজশাহীতে 60,000 ফিট গভীর আমাদের পলির স্তর, আর নোয়াখালীতে এটা হলো 22
কিলোমিটার। এই যে পলি পড়ে বাংলাদেশটা তৈরি হয়েছে, পানি এসেছে, পানির সঙ্গে পলি এসেছে। এই পানি এবং পলি সমুদ্রের কাছে যেখানে মিশেছে, যেখানে সমুদ্রের জোয়ার এবং ভাটা হয়, একবার মিঠা পানি একবার লোনা পানি হয়, বাংলাদেশের তৈরি, সেভাবে সুন্দরবনের তৈরি। আমরা আপনার এই কথা আরো শুনবো। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা রয়েছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে, আমরা ফিরে আসছি একটা বিরতির পরে। দর্শক, আবারও স্বাগত আমাদের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলাপ করছিলাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন সেটি নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আগে ছিলেন রাজিকুজ্জামান রতন, যুক্ত হয়েছেন মোহাম্মদ আরাফাত, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান, এবং আমাদের আরেকটি স্টুডিওতে রয়েছেন অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনিও আপনাদের সাথে সংযুক্ত হবেন। প্রয়োজনে আমরা তার কাছে যাব। যে কথাটি আমি রাজিকুজ্জামান রতন আপনার কাছে গিয়েছিলাম, যে পরিমাণ বিদ্যুতের মধ্য দিয়ে বাংলাদেশ চলছে সেটি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি, এবং 16 কোটি মানুষের দেশে 78% মানুষ এখন বিদ্যুতের সুবিধার মধ্যে চলে গেছে, আরো প্রক্রিয়াধীন। এই অবস্থায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আপনারা বিরোধিতা কেন করছেন? আমরা তো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করছি না, আমরা সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করেছি। এটা সুন্দরবনকে রক্ষার প্রশ্নে, বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশকে রক্ষার প্রশ্নে, এবং আমরা বলি যে এটা এই যে বিদ্যুৎ কেন্দ্র যে দামে জনগণ বিদ্যুৎ পাবে সেটা আসলে কতটুকু সাশ্রয়ী হবে কিনা এই প্রশ্নে আমরা বিদ্যুৎ কেন্দ্রের বিরোধী। এই ধরনের একটা মানে আমাদের ব্র্যান্ডিং করে দেওয়া হচ্ছে, এটা আমি খুবই দুঃখের সঙ্গে ব্যাপারটা বলতে চাচ্ছি যে আমাদের আপনাদের ব্র্যান্ডিং এর বিষয় যেহেতু বললেন, শুধু সেখানে শুধু বিদ্যুৎ কেন্দ্রের বিষয় নয়, আরো অনেক বিষয় নিয়ে সব বিষয় প্রত্যেকটা। যেমন আমরা গ্যাস রপ্তানির বিরোধিতা যখন করেছিলাম তখন আমাদেরকে ব্র্যান্ডিং করা হয়েছিল আমরা রপ্তানি আয় কমাতে চাই। আমরা ডিস্ট্রিবিউটর সার্ভিস অফ আমেরিকার বিরুদ্ধে যখন কথা বলেছিলাম তখন এরকম ব্র্যান্ডিং করা হয়েছিল। যখন আমাদের হরিপুর তেল ক্ষেত্র এরশাদ যখন সিমিটার কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছিল তখন তার বিরোধিতা যখন করেছিলাম তখন বলছিল যে আমাদের এটা তেল উত্তোলনের বিরোধিতা করছে, কিন্তু পরে প্রমাণ হলো সিমিটার একটা ভুয়া কোম্পানি, দেখা গেল ডিস্ট্রিবিউটর সার্ভিসেস অফ আমেরিকা এটা একটা ভুয়া কোম্পানি। এবং আজকে গ্যাস রপ্তানি হলে দেশের কি পরিণতি হতো এটা তো বর্তমান পরিস্থিতিতে আমরা বুঝছি। ফলে আমাদেরকে ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে, কিন্তু আমরা আমাদের লজিক নিয়ে সবসময় দাঁড়িয়েছি। এখনো দেখুন প্রধানমন্ত্রীর চারপাশে যারা আছেন তারা কি ধরনের যুক্তি তাকে সরবরাহ করেন। আজকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে অনেক সময় কার্বন ফেস ওয়াশ করার জন্য ব্যবহার করা হয়। এটা এই তথ্যটা প্রধানমন্ত্রীকে কে দিলেন? তারা কি এইটুকু দিলেন না যে কার্বনের মধ্যে কার্সিনোজেনিক ইফেক্ট কি থাকে? এই জন্য চারকোল, কাঠ কয়লা এবং খনিজ কয়লা দুটোর মধ্যে পার্থক্য কি? একসময় প্রধানমন্ত্রীকে দিয়ে বলিয়েছিলেন তারা কি যে আমরা তো একসময় কয়লা দিয়ে পানি পরিষ্কার করতাম, ফলে যদি কয়লা দিয়ে কেন পানি দূষিত হবে? কিন্তু কাঠ কয়লা এবং খনিজ কয়লার মধ্যে যে পার্থক্য কি এইটা প্রধানমন্ত্রী কেউ গিয়ে তারা বিশেষজ্ঞরা বুঝিয়ে দেননি। কাঠ কয়লা, কাঠ পুড়িয়ে যে কয়লা হয় সেখান থেকে কার্বন মনোক্সাইড বেরিয়ে যাওয়ার পর সেটা পোরোসিটি ছিদ্রযুক্ত হয়, ফলে তার মধ্যে দিয়ে সে পানিকে বিশুদ্ধ করতে পারে। কিন্তু মাটির নিচে 2.5 কোটি 3 কোটি বছর যখন থাকবার পরে সেটা জীবাশ্ম জ্বালানিতে রূপান্তরিত হয়, তার মধ্যে বোরন, ম্যাঙ্গানিজ থেকে শুরু করে আর্সেনিক, তার সঙ্গে সালফার, নাইট্রোজেন সমস্ত কিছু যুক্ত হয়ে এমন কিছু টক্সিক ম্যাটেরিয়াল সেখানে যুক্ত হয়, এটা শরীরের জন্য প্রকৃতির জন্য খুবই একটা ক্ষতিকারক জিনিস। ফলে দুটো যে ভিন্ন জিনিস, এই দুটো জিনিস কেন তাকে বোঝাননি? ফলে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে সবকিছু বলাতে হবে, এটার মধ্যে দিয়ে একটা দীনতা প্রকাশ পেয়েছে যে বিশেষজ্ঞরা এই কথাগুলো বলছেন তাদের নিজেদের ব্যাপারে কনফিডেন্স নাই। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তাদের এখন রামপালের পক্ষে কথা বলা। মোহাম্মদ আরাফাত, আপনি সেই প্রেস কনফারেন্সে ছিলেন, আমরা দেখেছি টেলিভিশনে, আপনি প্রথম সারিতে বসেছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন, যে পরিমাণ মানুষের বিরোধিতার কথা শোনা যাচ্ছে তার বিপরীতে জানতে চাই যে বিদ্যুৎ কেন্দ্রটি রামপালেই কেন করতে হবে? দেখুন, একটা জিনিস হচ্ছে, প্রথমে একটু বলে নিই, আমি ওখানে ছিলাম তো, কয়লা দিয়ে যে ফেশিয়ালের কথা এটা একটু জোকিং টোনে বলেছেন, জোকিংলি বলেছেন, ওরা আসলে সিরিয়াসলি না কিছু নাই, এবং সবাই ওখানে হেসেছে, উনিও হেসেছেন, এবং উনি কি ইন্ডিকেট করেছেন আপনারা সবাই জানেন, কাজে এটা আসলে সিরিয়াসলি না কিছু নাই। হ্যাঁ, এটা খুব ওই অর্থে উনি বলেননি। আচ্ছা, রামপালে কেন করতে হবে এটার কারণটা আপনাকে বলি। দেখুন, আপনি নিজেও জানেন যে এই সরকার যখন ক্ষমতা আসে তখন আমাদের টোটাল বিদ্যুতের যে কাভারেজ ছিল 47%, রাইট? এবং সেখানে আমরা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বিদ্যুৎ পেতাম, 12 ঘন্টা পেতাম না, এরকম একটা সিচুয়েশন ছিল। 1 ঘন্টা বিদ্যুৎ থাকতো, 1 ঘন্টা থাকতো। তো গভর্নমেন্ট যখন তার ভিশন সেট করলো, তার ভিশনটা ছিল যে 47% মানুষ বিদ্যুৎ পাচ্ছে তাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া, এবং 47%-এর বিয়ন্ডে যে 100% একটা কাভারেজের আওতায় নিয়ে আসা। হ্যাঁ, এটা হচ্ছে ভিশন। এখন 100% কাভারেজের আওতায় আনলে এন্টায়ার বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যেখানে মানুষের বসতি আছে, সব জায়গাতে আছে আমরা জানি, পুরোটাকে আনতে হবে আওতার মধ্যে, রাইট? এই মুহূর্তে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন দক্ষিণবঙ্গে কিন্তু বিদ্যুতের আপনার প্রোডাকশন অ্যান্ড বিদ্যুতের যে সাপ্লাইটা
রিলেটিভলি সবচেয়ে কম, সিলেটে, চিটাগাং, ঢাকা এগুলোর তুলনায়। হ্যাঁ, এখন দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে এক ধরনের মাইগ্রেট করার টেন্ডেন্সিও ক্রিয়েটেড হচ্ছে। ওখানে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো খুব একটা হতে পারছে না বিদ্যুতের অভাবে। এখন গোটা বিশ্বব্যাপী এটা স্বীকৃত একটা ইউনিভার্সাল একটা প্র্যাকটিস, আপনি যখন বিদ্যুৎ উৎপাদন করেন যে এলাকায় প্রয়োজন সেই এলাকায় কিন্তু করেন। আপনি কিন্তু এই ঢাকার গুলশানে করে ওই খুলনাতে ট্রান্সমিট করবে না, তাহলে ট্রান্সমিশন লস বলে একটা কথা আছে, সেটাও কিন্তু একটা হিউজ কস্ট। সো ন্যাচারালি আপনাকে করতে হবে কোথায়, যে দক্ষিণবঙ্গের জন্য করছেন দক্ষিণবঙ্গে করতে হবে, এটা হচ্ছে কারণ। এখন 100% মানুষকে যদি আওতায় আনতে চান, দক্ষিণবঙ্গের মানুষকে যদি বিদ্যুৎ সুবিধা আওতায় আনতে চান, এবং এটা আপনাকে যেটা করতে হবে, বিদ্যুৎ সুবিধা তো শুধু ঘরবাড়ির বাতি জ্বলা না, এখানকার যে ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে সচল করা এবং এনহ্যান্স করা, তার জন্য এই বিদ্যুৎটা আরো বিদ্যুৎ লাগবে এবং মানুষকে একটা অর্থনৈতিক উন্নয়নের মধ্যে নিয়ে আসে, এটার জন্য লাগবে। আচ্ছা, এটা গেল প্রথম কারণ কেন দক্ষিণবঙ্গে। এখন দক্ষিণবঙ্গের মধ্যে কেন রামপাল, ওখানে তো ধরেন আরো অনেকগুলি অপশন ছিল, সেই অপশনগুলোর মধ্যে তারা যেটা চিন্তা করেছে কয়েকটি ক্রাইটেরিয়া। নাম্বার 1, বাংলাদেশ একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। চায়না বা ইন্ডিয়া ধরেন অনেক পপুলেশন আছে, কিন্তু ওদের সাইজটা এত বড়, পার স্কোয়ার কিলোমিটারে এত মানুষ বাস করে না। সো বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ কোথাও জমি অধিগ্রহণ করা, মানুষকে ডিসলোকেট করে রিহ্যাবিলিটেট করা, একটা বিশাল চ্যালেঞ্জ কিন্তু, হ্যাঁ, যে একটা পাওয়ার প্ল্যান্ট বানাতে গেলে। সেকেন্ড জিনিসটা হচ্ছে যেহেতু এটা ইম্পোর্টেড কোল বেস করছে, কাজে এখানে কিন্তু আপনার কোলকে পরিবহন করার একটা বিষয় আছে। এখানে একটা ন্যাচারাল একটা অ্যাডভান্টেজ পাওয়া গেছে, যে নদীটা, পরশু নদীটা, হ্যাঁ, যেখান থেকে কোলটা এনে আপনার যে নদীটা সুন্দরবনের ভিতর দিয়ে রাইট কটকা গিয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি সেই নদীটার কথা বলছি। সো কোলটাকে পরিবহন করে এখানে আনার একটা সুবিধাজনক সিচুয়েশন। সেকেন্ডলি হচ্ছে ওই যেটা আমি বললাম, যে মানুষের বসতি সবচেয়ে সর্বনিম্ন মানে পর্যায়ে রাখা, কৃষি জমি যাতে না নষ্ট হয় সেটা সর্বনিম্ন পর্যায়ে রাখা, এইসব জিনিসগুলি চিন্তা করে সবচেয়ে সুটেবল একটা জায়গা চিন্তা করা হয়েছে এবং তার ভিত্তিতে রামপালকে চুজ করা হয়েছে। এবং এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে যে ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ যেটা ডিক্লেয়ার করেছে সেখান থেকে 69 কিলোমিটার দূরে, এবং সুন্দরবনের যে প্রান্ত সীমা সেখান থেকে 14 কিলোমিটার দূরে, রাইট। এবং যে টেকনোলজি এখানে ইনকর্পোরেট করা হচ্ছে তার মাধ্যমে যে আশঙ্কার কথা বলা হচ্ছে সেটা হবে না, সেটা সম্ভব না সুন্দরবনের সেই ক্ষতি সাধন করা। কারণ আপনি যদি রামপালে না করেন কোথায় করবেন? তাহলে এই রামপালে 14 কিলোমিটার দূরে যদি আপনি এই কথার কথা আমি বলছি, যেটা এটা ক্ষতি করে বন, জীববৈচিত্র্য এবং আপনার পশু পাখির, তাহলে এটা বাংলাদেশে আর কোন জায়গায় করবেন যেখানে আশেপাশে ঘনবসতি নাই এবং মানুষের ক্ষতি করবে না? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারি। চমৎকার প্রশ্ন করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে ভোলাতে 1993 সালে গ্যাস আবিষ্কৃত হয়েছে, এবং 2 বছর আগ পর্যন্ত ভোলার বাস্তবতা হচ্ছে এটি যে ওইখানে বেসরকারি একটি বিদ্যুৎ কেন্দ্র গ্যাস চালিত, সেখানে 14.5 মেগাওয়াট সেটি উৎপাদিত হতো। এবং যখন সেই বিদ্যুৎ কেন্দ্রটি মাঝে মধ্যে নষ্ট থাকতো, তখন ভোলার যে বিপুল গ্যাসের আধার আমরা জানি, এখন সেখানে অর্থনৈতিক অঞ্চল করার কথা বলা হচ্ছে, সেই বিদ্যুৎ কেন্দ্রটি যখন বন্ধ থাকতো, ওই ভোলার গ্যাস কোনো কাজে লাগতো না, কূপগুলো বন্ধ থাকতো। 2 TCF গ্যাস এখন পর্যন্ত বলা হচ্ছে ভোলাতে রয়েছে। 1993 সালে ভোলারে গ্যাস আবিষ্কার হয়েছে। আজকে আমরা 2016 সালে দাঁড়িয়ে গত 7 বছরে বিদ্যুতের যে অগ্রগতি, সেটা তো আমাদেরকে সবাইকে স্বীকার করে নিতে হবে, কারণ আমরা সবাই সেটির ভুক্তভোগী। তো আপনি বলছেন কোথায় সুবিধাভোগী, আমরা প্রচন্ডভাবে সুবিধাভোগী। তাহলে ভোলার গ্যাস নিয়ে কেন ভাবা হলো না? কেন ভাবা হবে না? ভোলার গ্যাস কিন্তু রপ্তানি করার কথা বলা হয়েছিল। এরশাদের আমলের কথা আমি আপনাকে সিম্পলি বলি। এরশাদের আমলে ছাড়াও ভোলার গ্যাস রপ্তানির আলোচনা এসেছে। কবে এসেছে? এই আমলে কোন সময় এসেছে? এই আমলের কথা বলছি আমি, এই আমলের কথা বলছি আমি, শেখ হাসিনার ভিশনের কথা বলছি। এজন্য আমি স্ট্রিক্টলি এখানেই সীমাবদ্ধ থাকতে চাই, কারণ সবগুলো সরকারকে গুলিয়ে ফেললে হবে না। কারণ এই আমলের আগের যে সরকার, খালেদা জিয়া সরকার ছিল, উনি কি করেছেন আমরা দেখেছি। আমি 2009 এর শুরু থেকে ধরছি এখন পর্যন্ত। তাহলে আমরা 7 বছর পার করেছি। 8 বছরের কাছে, 8 বছর আর 8 বছর। এখানে আমি আপনাকে ভোলার গ্যাসের কি আমি ক্লারিফাই করি। আপনি দেখুন, জিনিসটা হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু একটা বাংলাদেশে এই যাবৎকালে কোনো এনার্জি ডাইভার্সিফিকেশনের কোনো হয়নি, ছিলই না। এখন গভর্নমেন্ট কিন্তু এনার্জি ডাইভার্সিফিকেশন চেষ্টা করছে। আমরা গ্যাসের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারবো না, রাইট? আমাদের অন্য দিকে। এখন আপনি ভোলার গ্যাস কি করেছেন কি করেননি সেটা অন্য তর্ক। তার জন্য আপনি রামপালে ইম্পোর্টেড কয়লা বেস ওইখানে ডাইভার্সিফাই করা যাবে না, সেটা তো কোনো কথা হইলো না। না, আপনি প্রশ্ন করেছেন যে কোথায় করব। তাহলে আমাদের ভোলাতে প্রমাণিত মজুদ রয়েছে গ্যাসের, সেখানে আমরা 8 বছরে তেমন কিছুই করতে পারি না। সেখানে কি আপনি কয়লা দিয়ে করবেন? না, কয়লা দিয়ে করবো না, কিন্তু আমি গ্যাসের ব্যবহারটা কি ঠিকমতো করেছি? না, গ্যাসের ব্যবহার, আপনি গ্যাস মজুদ তো আছে, গ্যাসটা তো নষ্ট হয়ে যাচ্ছে না। হ্যাঁ, গ্যাসের ব্যবহার আমরা করব, গ্যাস দিয়ে তো আরো অনেক কিছু করা যাবে, কিন্তু তার মানে এই না যে গ্যাসটা আমরা নষ্ট করে ফেলেছি, তার মানে এই না যে এখানে করা যাবে না। আমি গ্যাসটা নষ্ট করব কেন? সস্তায় আমরা তো এই যে গ্যাসটা ব্যবহার করি বাংলাদেশে, আন্তর্জাতিক পর্যায়ে গ্যাসের দাম, সেই দাম ধরে তো করি না আমরা। তো গ্যাসটা এটা মূল্য নির্ধারণ করা হয়নি, কাজে এটা তো বিশাল আকারের ন্যাশনাল লস, এটা তো ইকোনমির জন্য কস্ট। কাজে আমি মনে করি আমেরিকানরাও তো আপনার মাটির নিচে সব মজুদ করে রেখে দিয়েছে, ওরা কি হাত দেয়? বাইরে থেকে সব কিনে আনে। তার মানে আপনি বলছেন যে লোকেশন হিসেবে রামপাল
সুপার একটি জায়গা No, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যে গ্যাস যদি থেকে থাকে বলায় যেটা আছে আমার এনার্জি সিকিউরিটির জন্য থাক মজুদ, আমি যখন প্রয়োজন হবে তুলবো, কাজে লাগাবো। অ্যাজ অফ নাও যেভাবে বড়পুকুরের কয়লা থেকে যাচ্ছে, হ্যাঁ বড় পুকুরিয়া কয়লা বা অন্যান্য যে কয়লা তো এখন ফুলবাড়িয়া যেটা বা এটা তো মানে পলিটিক্যাল ইস্যু, এখন ওপেন পিট ক্লোজ পিট নিয়ে তো বিশাল ইস্যু। প্লাস এখানে আরেকটা জিনিস আছে, এখানে কিন্তু জেনুইনলি একটা পরিবেশগত ব্যাপার আছে। আমি ওই যে তৌফিক আলী চৌধুরীকে বলতে শুনেছি নিচে একটা টেলিভিশন শোতে, উনি বলছেন যে এখানে কস্ট বেনিফিট অ্যানালিসিস তারা যখন করে ওপেন পিটে, যখন ক্লোজ পিটে তো এটা আপনি ভায়াবল না, উই নো ইট। ওপেন পিটে আপনি এক্সট্রাক্ট করতে হবে 90% এর মতো, রাইট? কিন্তু ওপেন পিট করতে গেলে আপনার এখানে যে ডেন্সলি পপুলেটেড এরিয়াগুলোতে মানুষকে সরানো, তারপরে এটাকে যখন ফাড়বেন, তারপরে নিচে যে অ্যাকোয়াফায়ারটা গেছে এটাকে যখন আপনি আলাদা করবেন, বিতর্ক, এবং না গভর্নমেন্ট নিজেও এখনো কনভিন্স না যে এটা পরিবেশগত ঝুঁকি, যে কারণে এখন ওই ধরনের টেকনোলজিও কিন্তু নাই, যে কারণে গভর্নমেন্ট ওখানে যেতে যাচ্ছে না। এই জন্য আমাদের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট হচ্ছে আমরা ইম্পোর্ট করব। গোটা বিশ্ব তো কয়লার উপর ডিপেন্ডেন্ট, এবং গোটা বিশ্ব কয়লা কিন্তু ইজ দ্য ডার্টিয়েস্ট এনার্জি, সবাই জানে। বাট এট দ্য সেম টাইম বিশ্ব এটাও জানে আমরা কয়লার বাইরে বিকল্প তৈরি করতে পারিনি। এই জন্য বিশ্ব কি করেছে কয়লা দিয়ে, এক্স্যাক্টলি, যে কারণে বিশ্ব কি করে দেখেছেন, বিশ্ব জানে যে এটা ডার্টিয়েস্ট এনার্জি, বাট এটার উপর থেকে নির্ভরশীলতা কমানো সম্ভব না রাতারাতি। এই জন্য বিশ্ব কি করেছে জানেন, খুব কুইকলি তারা টেকনোলজি আপনার ফাইন টিউন করেছে, ইমপ্রুভ করেছে, যাতে করে ডার্টিয়েস্ট এটাকে কতটা প্রশমন করে একবারে মিনিমাল লেভেলে, পারমিসেবল লেভেলে নিয়ে আসা যায়। হ্যাঁ, যে কারণে আমি বলছি যে এখন তো আপনার যে সাব ক্রিটিক্যাল থেকে আল্ট্রা ক্রিটিক্যাল থেকে সুপার আল্ট্রা ক্রিটিক্যাল তো এফিশিয়েন্ট করেছে। 1320 মেগাওয়াট বিদ্যুৎ করতে যে কয়লা লাগতো তার চেয়ে আপনার 40% কম কয়লা লাগছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেটা এখন ব্যবহার করছেন সেটারও যে এফেক্টগুলি সেগুলোকে কমানোর জন্য সব ধরনের প্রযুক্তি ডিজাইনের মধ্যে ইনকর্পোরেট করা আছে, এটা ডিটেল দেওয়া আছে কয়লা পরিবহন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং গোটা বিশ্বের যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে সেই বেস্ট প্র্যাকটিসটাকে এখানে ফলো করা হচ্ছে। এখানে কোনোভাবেই পরিবেশের ক্ষতি হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যাব, আমাদের সাথে যুক্ত আছেন নাজমুল হাসান করিমুল্লাহর কাছে। যে বিতর্ক উঠেছে, বিতর্ক আপনি দেখছিলেন, আপনার কাছে আমার প্রশ্ন নাগরিক হিসেবে যে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে বলেছেন যে এখানে ক্ষতির কোনো সম্ভাবনা নেই, তারপরেও বিতর্ক করছেন অনেকেই। আমি আপনার কাছে জানতে চাই যে এক্ষেত্রে আসলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা কতখানি যৌক্তিক? দেখুন, বিদ্যুৎ চাহিদা আমাদের দিন দিন বাড়ছে, এবং এটা নিয়ে একটা বড় রকমের আহাজারি আমাদের নাগরিকদের মনে সবসময়ই ছিল। বিশেষ করে যখন গরমকাল আসে তখন বিদ্যুতের যে চাহিদা সেটা আরো বেড়ে যায়, এবং যখন আফসোস আমরা করি তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় নেই না। এবং সেই জন্যই সরকার তো একটা পজিটিভ, একটা ভিশনারি পার্সপেক্টিভ থেকে চেষ্টা করছে কার্যকরভাবে বিদ্যুৎ উৎপাদনের। মানে যে কথাটি বলা হয়ে থাকে যে খাম্বা উৎপাদনে নজর না দিয়ে প্রকৃত অর্থে আপনার কত মেগাওয়াট যুক্ত করা যায় আমাদের গ্রিডে, সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপগুলো সরকার এ পর্যন্ত গ্রহণ করে এসছে আমরা দেখেছি। এবং যখন আপনার প্রাথমিকভাবে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গত সরকারের সময় অনারেবল শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন নিয়েছেন, তখনও কিন্তু অনেকে নানান রকম ত্রাহি বক্তব্য হাজির করেছে। কিন্তু বর্তমানে এলাকা ধরে যেই সংযোজনের কাজগুলো চলছে তাতে নানান রকমের ইস্যু হাজির করে বিষয়টাকে ডাইলিউট করে একেবারে জাতীয় পর্যায়ে রাজনৈতিক একটা বিষয়ে পরিণত করাটা আমার মনে হয় একটা আত্মঘাতী পথই বলা যায়, অন্য কিছু নয়। অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, আমি আপনার কাছে ফিরব। আমি দুটো বিষয় একটু বলতে চাই। যে একটা হলো যে এনটিপিসি তার প্রথম বললো এখানে তারা সুপার ক্রিটিক্যাল ব্যবহার করবে, আজকে আমরা আবার শুনলাম যে আলট্রা সুপার ক্রিটিক্যাল আবার ব্যবহার করা হবে। এটা আগের ইয়েতে ছিল কিনা জানি না, আচ্ছা বলা ছিল। এখন এনটিপিসি সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া কি? ভারতের এনটিপিসি কোম্পানিকে তারা বলছে যে ভারতের দূষণকারী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। ভারতের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের গবেষণা অনুযায়ী এনটিপিসি ভরতপুর বিদ্যুৎ কেন্দ্র ছিল গবেষণা চালানো বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে দূষণ সৃষ্টিকারী। গবেষণা চালিয়েছিল তারা 42টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে, তার মধ্যে 6টি ছিল এনটিপিসির, যাদের সর্বোচ্চ অর্জিত নাম্বার ছিল মাত্র 28। আর যেখানে তারা ভারত দেখেছে যে সর্বোচ্চ নাম্বারটা পেতে হয় 80। এরকম পরিবেশ দূষণের চ্যাম্পিয়ন কোম্পানি কিন্তু এনটিপিসি ভারতে। ফলে সেই ভারত মানে সেই এনটিপিসি আমাদের এখানে সবচেয়ে আলট্রা টেকনোলজি ব্যবহার করে, এটা একটু আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। 2 নম্বর হলো আমরা যদি বলি যে এই এখানে ফ্লু গ্যাস ডিসার্ভালাইজেশনের কথা বলছেন তারা, হ্যাঁ, এখন এটা করতে গেলে কি করতে হবে, নতুন যে টেকনোলজি তাদের ব্যবহার করতে হবে, প্রতি টনের জন্য $500 নাকি লাগবে। তাহলে সেক্ষেত্রে তারা বলছে 2000 কোটি টাকা বাড়তি খরচ হবে। সেটা আমাদের এই হিসাবের মধ্যে আছে কিনা। তারপরে ধরুন যে আমরা যদি বলি যে ভারতে বিদ্যুৎ কেন্দ্র মানে 2বার প্রত্যাখ্যাত হয়েছে কৃষি জমি ব্যবহার করে, নর্মদা নদীর পানি ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্র করবে বলে। নর্মদা নদীর চাইতে কিন্তু সেখানে পানি তোলার
পরিমাণ কতটুকু, তার চেয়ে অনেক বেশি পানি নিতে হবে কিন্তু আমাদের পশুর নদী থেকে। পশুর নদী হচ্ছে আবার একটা জোয়ার ভাটার নদী। পশুর নদীর পুরো পানিটা কিন্তু মিঠা পানি নয়, এখানে কিন্তু লোনা পানি এবং মিঠা পানির মিশ্রণ আছে। এবং পশুর নদীকে বলা হয় যে আমরা যদি সুন্দরবনের একদম প্রাণ বলতে বলা যায়। তার ফলে এইখানে যে কথাটা আরাফাত সাহেব বলেছেন যে কেন আমরা এই রামপালের কাছে, মানে সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎ কেন্দ্র করলাম, এটা কি এই জন্য যেখানে জনগণের রেজিস্ট্যান্সটা কম হবে বলে, নাকি এখানে এই জন্য যেটা সুন্দরবনের ক্ষতি কম হবে বলে? এখানে কিন্তু সুন্দরবনের বিষয়টা তাদের বিবেচনা নাই, যেহেতু মনে করেছেন যে এখানে জনবসতি কম, এই জন্য বোধহয় রেজিস্ট্যান্সটা কম হবে। কারণ ফুলবাড়ির অভিজ্ঞতাটা তাদের আছে, জনবসতি বেশি থাকার কারণে সেখানে রেজিস্ট্যান্স ছিল। কিন্তু আমরা যদি দেখি যে সুন্দরবন আমাদের কিভাবে বাঁচায়, সে প্রাকৃতিকভাবে আমাদেরকে কিভাবে বাঁচায়, আমাদের অর্থনৈতিকভাবে কিভাবে বাঁচায়, এবং সুন্দরবনের সঙ্গে আমাদের বাংলাদেশের অস্তিত্ব এবং বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু যুক্ত হয়ে আছে। এবং এইটা যদি হতো, ভারত কেন এনটিপিসি কে সুন্দরবন এলাকায় কোনো ধরনের বিদ্যুৎ কেন্দ্র করতে দিচ্ছিল না? এবং আমরা সেই ভারতীয় কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কিনবো, কিন্তু ভারত কিন্তু নিজের দেশে সেটা করতে দেবে না। তাহলে ভারত যদি তার দেশে এটা করতে না দেয়, তাকে আমাদের দেশে এইরকম একটা স্পর্শকাতর এলাকায় আমরা কেন বিদ্যুৎ কেন্দ্র করতে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। বিদ্যুৎ উৎপাদন নিয়ে আমাদের প্রশ্ন নাই, লবণ জড়াতে তো বিদ্যুৎ কেন্দ্র হচ্ছেই, মাথার উপরে তো বিদ্যুৎ কেন্দ্র হচ্ছেই। মোহাম্মদ আরাফাত। আচ্ছা, আমি একটু বলি, রতন ভাইয়ের প্রতি শ্রদ্ধা থেকে বলি যে সুন্দরবন শুধু রতন ভাইকে বাঁচায় না, আমাদেরকেও বাঁচায়। সুন্দরবনের প্রতি আমাদেরও ইকুয়ালি দয়া মায়া আছে, আমরা ইকুয়ালি সেন্সিটিভ। এবং আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ যারা সুন্দরবনের প্রতি মমত্ব থেকে রামপালের বিরোধিতা করছেন, আমি তাদের স্পিরিটের সাথে একমত। কারণ যে চেতনার জায়গা থেকে তার বিরোধিতা করছেন, দেশপ্রেমের জায়গা থেকে, স্পিরিটের সাথে আমার দ্বিমত নেই। বাট আমি মনে করি সঠিক তথ্য যদি থাকে, তাহলে দেশপ্রেমের জায়গা থেকে তারা আবার রামপালের পক্ষে আসবেন। তার মানে আপনারা বলছেন যে কিছু মানুষ আছে যারা সত্যিকার অর্থে বিরোধিতা করছে এক ধরনের স্পিরিট থেকে? স্পিরিট থেকে না, তারা বিভ্রান্তি থেকে বিরোধিতা করছে। তার স্পিরিটটা হচ্ছে দেশপ্রেম, সুন্দরবনের পক্ষে, কিন্তু তাদের মধ্যে বিভ্রান্তি আছে। আমাদের চেষ্টাটা হচ্ছে বিভ্রান্তি দূর করে সঠিক তথ্য দেওয়া। বিভ্রান্তি কোথায় দেখেন কিভাবে তৈরি হয়। যেমন রতন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, উনি বলতেছেন যে এনটিপিসি কয়েকটা এক্সাম্পল দিয়ে বললেন যে সবচেয়ে নাকি খারাপ কোম্পানি। এনটিপিসি 1 লক্ষ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ প্রডিউস করে ভারতে। এনটিপিসি যদি খারাপ কোম্পানি হয়, 1 লক্ষ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ প্রোডাকশন কত? এনটিপিসি একাই 1 লক্ষ করে? ইয়েস, না, ভারতের টোটাল প্রোডাকশন আমি এক্স্যাক্টলি 1,25,000 মেগাওয়াট। এনটিপিসি হলো ন্যাশনাল কোম্পানি, হ্যাঁ, অলমোস্ট ক্লোজ টু 1 লক্ষ। আপনি এটা খোঁজ নিয়ে দেখেন, এই তথ্যটা ঠিক মনে হলো না আমার। অফ কোর্স আপনি খোঁজ নিয়ে দেখেন, অলমোস্ট মোর দ্যান, মানে ক্লোজ টু 1 লক্ষর কাছাকাছি তারা প্রডিউস করে। এবং এনটিপিসি বহু এক্সাম্পল আছে, আমি নিজে আপনাকে এখানে অনেকগুলো এক্সাম্পল দিতে পারবো, যেগুলো এনটিপিসি আপনার 3.3 কিলোমিটার থেকে 10 কিলোমিটার অভয়ারণ্যের মধ্যে বিদ্যুৎ প্রোডাকশন করেছে। কিছু কিছু জায়গায় এক্সাম্পল থাকতে পারে রতন ভাই, যেখানে তারা পারেনি, ভায়োলেট করেছে, হোয়াট এভার। এখন আপনারা এই যে ধরেন ভগ্নাংশ 5% কিছু ফেইলিয়ার গুলোকে এনে যেভাবে আপনারা আউট অফ প্রপোর্শন ব্লো করে এন্টায়ার জিনিসটাকে নালিফাই করার চেষ্টা করছেন, সেটা আমি মনে করি হয়তো সত্য কথা বলছেন যেটা, কিন্তু এটাকে মিসরিপ্রেজেন্টেশন, এটা এক ধরনের অসত্যের নামান্তরণ হয়ে পড়ে। এন্টায়ার পিকচারটা দিচ্ছেন না, পুরো ক্যানভাস থেকে একটা অংশ এনে বলছে দেখো এখানে একটা ব্ল্যাক স্পট আছে, পুরো পিকচারটা তো ওরকম না। তো কাজে এনটিপিসির আপনি কি জানেন, আমরা কি অনেকে জানি যে 20% ওদের ইনভেস্টমেন্ট ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান ফান্ড, 20%। আর আপনি যেখান থেকে রিপোর্টটা বললেন রতন ভাই, হ্যাঁ, পাওয়ার জেনারেশন, এনটিপিসি দিছে এক্স্যাক্টলি। আচ্ছা, এইখানে ওই জন্য আন্তর্জাতিক পর্যায়ে যত কমপ্লায়েন্স যেগুলো আছে, এনটিপিসি ইজ অব্লিগেটেড টু কমপ্লাই উইথ অল দিস। ওইটা ওদের চান্স চাইলেই ওরা ইচ্ছা মতো যা কিছু করতে পারবে না, কারণ ওদের ইনভেস্টরদের, ওদের স্টক হোল্ডারদেরও একটা ইয়ের জায়গা আছে, কমপ্লায়েন্স। কাজে এত ইজি না। নাম্বার 2 বলি, যেখান থেকে রতন ভাই পড়লেন, আমি জানি না কোথা থেকে উনি পড়েছেন, তবে আপনাকে আমি বলি গ্লোবালি এই যে গ্রিন অ্যাক্টিভিস্টদের এক ধরনের জঙ্গি তৎপরতা আছে। জঙ্গি তৎপরতা মানে উগ্রপন্থী গ্রিন অ্যাক্টিভিস্ট আছে, এবং তাদের একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য কিছু কিছু ইন্টারেস্টিং ষড়যন্ত্র করে। আমি একটা এক্সাম্পল দিই, আপনি জানেন উনি কোথায় পড়লেন আমি জানি না, এইসব খবর ছাপায় এগুলোকে রেফারেন্স হিসেবে যাতে ব্যবহার করা যায়, এই জন্য গার্ডিয়ানের মতন পত্রিকায় খবর ছাপাই দিয়েছে যে ফ্রান্সের 3টা ব্যাংকে নাকি অ্যাপ্লাই করা হয়েছিল এই প্রজেক্টের জন্য, তারা রিজেক্ট করে দিয়েছে এথিক্যাল গ্রাউন্ডে। সেদিন বদরুল ইমাম সাহেব না, বদরুল ইমাম সাহেব, উনাকে আমি ক্লারিফাই করেছি একটা, উনি বলছিলেন যে নরওয়েজিয়ান কোন একটা ফান্ড নাকি এই প্রজেক্টে অ্যাপ্লাই করেছিল, আসার কথা ছিল, কিন্তু অন এথিক্যাল বেসিস তারা এটাকে ক্যান্সেল করেছে, বিকজ এটা সুন্দরবনের ক্ষতি করবে। অথচ জানেন, আপনাকে আমি বলি, নেভার এভার কখনো না ফ্রান্সের কোনো ব্যাংকে অ্যাপ্লাই করা হচ্ছে এভার, না নরওয়েজিয়ান কোনো ফান্ডকে অ্যাপ্রোচ করা হচ্ছে। 3টা ফান্ড ছিল, জাপানিজ ফান্ড, চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান যে ফান্ড এক্সিম ব্যাংকে, কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে যেটা চিপেস্ট সেটাকে এখানে নেওয়া হচ্ছে। কিন্তু একটা জিনিস তো আপনি নিশ্চয়ই জানেন যে এক্সিম ব্যাংক যারা এখানকার অর্থদাতা সংস্থা, তারা কিন্তু সেখানে 177, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে এই বিষয়টি উঠেছে, 177টি অর্গানাইজেশন
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সেই ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে তারা যেন এখান থেকে তাদের যে ওই 177 ব্যাংকে মাননীয় প্রধানমন্ত্রী উত্তর কি দিয়েছেন, খুঁজে দেখেন এগুলো কি টাইপের সংগঠন, নাম সর্বস্ব, সিল সর্বস্ব, প্যাড সর্বস্ব কিনা। আপনাকে তো দেখতে হবে এগুলো কি শিল মানে একটা প্যাড আছে এরকম সংগঠন, নাম আছে শুধু এরকম কিনা। ইউ হ্যাভ টু সি দ্যাট। আর এখানে তো এই সংগঠন কারা, ওই গ্রিন অ্যাক্টিভিস্ট, উগ্রপন্থী গ্রিন অ্যাক্টিভিস্ট গ্লোবালি হয়তো অর্গানাইজ করে এটা করেছে। তাদের কি উদ্দেশ্য আছে, পিছন দিকে কারা তাদেরকে মোবিলাইজ করছে, কোন স্বার্থে এটা তো জানি না। বাংলাদেশের স্বার্থে আমি যেটা মনে করি, সুন্দরবন আমাদের বাঁচবে। সুন্দরবনকে শুনেন, সুন্দরবনের তো 14 কিলোমিটার প্রান্ত সীমা থেকে, ওয়ার্ল্ড হেরিটেজ থেকে তো 69। আমাদের তো চিন্তা হচ্ছে যে এইখানে হচ্ছে তার 5-10 কিলোমিটারের ভিতরেও যাতে আপনার পরিবেশ সুস্থ থাকে, ওই টেকনোলজি এখানে ব্যবহার করা হচ্ছে। কারণ সুন্দরবন আপনি নিয়ে চিন্তা করছেন বায়োডাইভার্সিটি অ্যানিমাল, সুন্দরবন প্রান্ত সীমা আর এই যে এই পাওয়ার প্ল্যান্টের মাঝখানে নাই, জনবসতি নাই, মানুষ বাস করে না, ওই মানুষগুলোকে বাঁচতে হবে না, তাদেরকে নিয়ে আমাদের চিন্তা নাই। কাজে ওই জিনিসগুলো তো ওভাবে চিন্তা করে করা হচ্ছে। এটা নিয়ে একটা অসত্য প্রোপাগান্ডা হচ্ছে, সুন্দরবন সুন্দরবন করে সেন্সিটাইজ করা হচ্ছে মানুষকে, করে আমাদের উন্নয়নের রাস্তাটা বন্ধ করা হচ্ছে। আমি সবার ক্ষেত্রে বলছি না, আবার একটু ক্ল্যারিফাই করি। একটা গ্রুপ আছে যারা একেবারে জেনুইন সুন্দরবনের প্রতি মায়া থেকে করছে, কিন্তু তারা বিভ্রান্ত। তাদের কাছে একটা 1-1.5-2 বছর ধরে একতরফা অসত্য প্রচারণার শিকার তারা। এখন কিছু সত্য কথা আসছে। এখন একটু যদি আমি আপনার সত্য একটু যুক্ত করে দেই, এনটিপিসি ভারতে 18টা পাওয়ার প্ল্যান্ট করে এবং তাদের টোটাল কোল বেসড পাওয়ার প্রোডাকশন, এনটিপিসির আমি লিঙ্কে ঢুকেছি, ওরা দেখাচ্ছে 35,085 মেগাওয়াট। টোটালটা কত? টোটাল হচ্ছে তাদের 47,000। যদি সেটা হয় ওই গ্যাস, হাইড্রো, রিনিউয়েবল এনার্জি সব মিলিয়ে ওদের হচ্ছে 47,000, কোল বেস 35,000। সে কারণে বলছিলাম যে 1 লক্ষ তো হতেই পারে না। বাট আমি এটা রিচেক করতে চাই। এই যে দেখুন, আমি দেখিয়েছি আমি আপনাকে এনটিপিসির এককভাবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ তারা 1 লক্ষের কাছাকাছি করে। আমি টোটালটার কথা বলেছি, যাদের ধরেন তারা অন্য জাতি জুড়ে কোনটা তো খারাপই করবে। তার মধ্যে অনেকগুলোকে এখন আচ্ছা ধরেন 35,000 যদি করে, এখন অনেকগুলো হাজার তো ইটস নট আ ম্যাটার অফ জোক। না, জোক নয়, কিন্তু এখন ধরুন তার মধ্যে কতগুলোকে কোম্পানি হলে 47,000 মেগাওয়াট কিভাবে প্রডিউস করছে, তারপরে বন্ধ করা হচ্ছে কতগুলোকে। এবং এনটিপিসি কে কেন ওখানে তারা বলছে এটা একটা দূষণ সৃষ্টিকারী কিংবা নট আপ টু দ্য মার্ক, এটা কেন বলছে? আমি একটা বিরতিতে যাচ্ছি। মোহাম্মদ আরাফাত, রাজিকুজ্জামান রতন এবং আমাদের সাথে সংযুক্ত রয়েছেন অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ। দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমরা ফিরে আসছি রামপাল বিতর্ক নিয়ে, যে বিতর্ক উঠেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ফিরে আসছি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত আমাদের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলাপ করছিলাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, যেটি নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন করেছেন। আমাদের সাথে রয়েছেন রাজিকুজ্জামান রতন, বাসুদের কেন্দ্রীয় কমিটির সদস্য, রয়েছেন মোহাম্মদ আরাফাত এবং আমাদের আরেকটি স্টুডিওতে যুক্ত রয়েছেন অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ। সবাইকে আবারও স্বাগত। যে আলোচনা হচ্ছিল যে আমি রাজিকুজ্জামান রতন, আমি কি একটু ছোট্ট করে একটা সেকেন্ড একটু আমার সেলফ ডিফেন্সে আর কি। হ্যাঁ, আমি যেটা বললাম যে ধরেন ক্লোজ টু 1 লাখের মতো এনটিপিসি প্রডিউস করে, ধরেন আমি এটা চেক করছি, বাট রতন ভাইয়ের কথা যদি ধরে নি, তাদের টোটাল পাওয়ার প্রোডাকশন বলছি কি 47,000। তো আমার কথা হচ্ছে 47,000 মেগাওয়াট প্রডিউস করে এরকম একটা কোম্পানি, দুই একটা যদি ভুল করে সেটা দেখে তাকে ভিলেনাইজ করা যায়, যে এরকম অ্যাজ ইফ এরকম একটা ভিলেনকে ধরে এনে বাংলাদেশের ক্ষতি করছে আমরা। ব্যাপারটা এরকম না। আমি প্রশ্নটি রাজিকুজ্জামান রতনের কাছে যেতে চাই যে আপনাদের সমস্যাটা কি এনটিপিসি নাকি রামপাল, যেটি সুন্দরবনের কাছে? আমাদের সমস্যা হচ্ছে সুন্দরবন। আমাদের বিদ্যুৎ উৎপাদনটাও সমস্যা নয়, আমাদের সমস্যা হচ্ছে সুন্দরবনটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে কি? আমরা সুন্দরবনকে ক্ষতি না করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি কি? আমরা বিদ্যুৎ উৎপাদনের অন্যান্য বিকল্প ব্যবস্থাগুলো ভেবেছি কি? বিদ্যুৎ উৎপাদনের জন্য কি পরিমাণ খরচ হবে এবং সেটা জনগণ কিভাবে বহন করবে সেটা কি আমরা ভালো করে দেখেছি? এখন সুন্দরবনে শুধু রামপাল নয়, বিদ্যুৎ কেন্দ্র নয়, এখন তো 150টার মতো শিল্প কলকারখানার জন্য জায়গাও অনেকে নিয়েছেন। এবং আমাদের অনেক কর্তা ব্যক্তিরা এবং যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন তাদের কেউ 60-70 একর জায়গা পর্যন্ত ইতিমধ্যে লিজ নিয়ে নিয়েছেন। ইকোনমিক জোনের কথা বলছেন? না, সুন্দরবনের আশেপাশে ইতিমধ্যে 150টার মতো শিল্প প্রতিষ্ঠানের জন্য জায়গাটাকে নিয়ে নিয়েছেন এবং কেউ আবার জায়গা ভরাট করার জন্য ওখানে উদ্যোগও নিয়েছেন। তাহলে সবগুলোর কিউমুলেটিভ ইফেক্টটা কি পড়বে? সবগুলো কিউমুলেটিভ ইফেক্ট কি সুন্দরবনটাকে আমরা রক্ষা করতে পারবো? আপনাকে হেল্প করার জন্য একটু বলে আপনি শুনে খুশি হবেন। তাহলে আজকে এরকম একটা প্রশ্ন উঠেছিল, প্রাইম মিনিস্টার ক্যাটেগরিক্যালি বলেছে যে উনি নির্দেশনা দিয়েছে কোনোভাবেই যে যেখানে ইচ্ছে জমি কিনলাম আর ফ্যাক্টরি বানায় বসে থাকলে এটা হবে না, সুন্দরবনের আশেপাশে তো হবেই না। উনি বলছেন এই জন্য স্পেসিফিক্যালি স্পেশাল ইকোনমিক জোনগুলি উনি তৈরি করেছেন, যা কিছু হবে একটা সার্টেন
নিয়মের মধ্যে স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে হবে। ওই যে এতদিন যেগুলো করে আসছে ডাইনে বায়ে যে যেখানে ইচ্ছে জমি কিনেছে আর ফ্যাক্টরি বসেছে, পরিবেশে কোনো খোঁজ খবর রাখে নাই, আজকে কিন্তু উনি ক্যাটেগরিক্যালি এই কথা বলেছেন এবং আই হোপ ইউ উইল বি গ্ল্যাড। আমরা আরেকটা জিনিস দেখেছি, ওখানে আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিলেন এবং পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদেও বলেছিলেন যে পরিবেশ মন্ত্রণালয় থেকে এখনো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য ছাড়পত্র নেওয়াই হয়নি, অথচ উদ্বোধন হয়ে গেছে। ফলে ছাড়পত্র কি নেওয়া হয় নাই সংসদে, সর্বশেষ তিনি সংসদে আসলে কি ছাড়পত্র নেওয়া হয়েছে কি? আমি জানি না মন্ত্রী কি বলেছেন, মনের কথা তো আমি জানি না, সংসদে যা বলেছেন সেটা আমি বলতে পারি। কিন্তু ছাড়পত্র আসলে আপনি আমরা ডকুমেন্টস কি বলে? আমার ডকুমেন্টস, আমি আপনার কাছে অন্য একটি প্রশ্ন করতে চাই। আপনার সর্বশেষ যে কথাটি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে যেটি বলেছেন আমরা শুনেছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেন যে ঢাকা শহরের যে শিশু পার্ক যেগুলো রয়েছে সেগুলো আমাদের উদ্ধার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কয়েকবার করে বলেছেন যে আমাদের বুড়িগঙ্গাকে উদ্ধার করতে হবে এবং উনি ব্যক্তিগতভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সমস্যাটা হয়েছে কি, যারা এখানে রয়েছে আমাদের মতো তারা কতখানি সেই কথাটি শুনছি। মোহাম্মদ আরাফাত, আমার কাছে আপনার কাছে খুব জানার ইচ্ছা খুব গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী তো বারবার বলার চেষ্টা করেছেন, হুমকি দিয়েছেন, তার 4 জন মন্ত্রীকে দিয়ে উনি টাস্ক ফোর্স করিয়েছেন যাতে ঢাকার চারপাশে নদীগুলো ঠিক থাকে। এখন যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা সেই দায়িত্ব ঠিক মতো পালন করছেন কিনা, এখানে একটা চ্যালেঞ্জের জায়গা আছে। আপনি খুবই দামি একটা মূল্যবান কোশ্চেন। হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ ফর দিস। না আমি বলি আপনাকে, আপনি তো 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করে ফেলছেন, তারপরে যাদেরকে আপনি বারবার বলবেন যে এখানে এটা করা যাবে না, মাননীয় প্রধানমন্ত্রী আজকে খুব দৃঢ়তার সাথে বলেছেন যে সেই দিন আর নেই, যে চাইলে যে কোনো জায়গা কিনে আমি করে ফেলবো। রাইট, কিন্তু আপনি কি মংলার অবস্থা জানেন যে সেখানে কারা জমি কিনেছে? না, আমি আপনাকে বলি, সেই জন্যই তো বলছি যে আমার আশাবাদের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ ট্রেডিশনালি এই ধরনের আইন ভেঙে পরিবেশের তোয়াক্কা না করে এই কাজগুলো তো করে আসছে, আমরা ঐতিহ্যগতভাবে এটা করে আসছে। এবং সরকার লোকজন বেশি, হ্যাঁ সরকার বেসরকার যারা একটু ধরেন ক্ষমতা আছে সুযোগ আছে তারা বেশি করে, এটা ট্রেডিশনালি, এটা তো আলাদাভাবে কোনো দলের ব্যাপার না। হ্যাঁ, মানে ওনারাও যদি কালকে বড় হয়ে ক্ষমতায় যান দেখা যাবে লোকজন জুটে গেছে এসব কাজ করছে। এটা হচ্ছে আমাদের দেশের কিছু সংখ্যক মানুষের সমস্যা। আমার আসার জায়গাটা হচ্ছে প্রধানমন্ত্রী এখানে শক্ত অবস্থান আছে এবং এই শক্ত অবস্থানের প্রতিফলন, ধরেন আমি আপনি সবাই যদি শুদ্ধ হতাম, উনার মতনই হতাম, তাহলে হয়তো 100% রেজাল্ট দেখতাম। 100% পাচ্ছি না, এটা আমি এগ্রি করি, কিন্তু কিছু রেজাল্ট আমরা পাচ্ছি, একেবারে পাচ্ছি না এটাও না। এবং আমার বিশ্বাস উনার এই দৃঢ় অবস্থানের জন্য গ্র্যাজুয়ালি একটা পর্যায়ে, যেমন ধরেন এই যে ট্যানারির যে বিষয়টা, উনি যেটা বলেছেন যে উনি আজকে বললেন খুব ইন্টারেস্টিংলি ইটিপি বসাতে বলেছেন, উনি বললেন কিন্তু এরা কেউ বসাবে না এবং বসাইলে এরা কেউ ব্যবহার করবে না, কারণ এটা খরচ আছে। এই জন্য সবকে বাধ্য করার জন্য উনি কালেকটিভলি একটা জায়গায় করে দিয়েছে, সবাই করো। হ্যাঁ, প্রধানমন্ত্রীর একক চেষ্টা। হ্যাঁ, আমি আসার জায়গাটা ওইটাই বলছি। হ্যাঁ, ওইখানে আসার জায়গাটা বলছি যে আমাদের সমস্যা থাকতে পারে, কিন্তু উনি কিন্তু নিজে পুশ করে করে ঠেলে, তো ওই জন্য বলছি উনার উপর আস্থা রাখার ব্যাপারটা ইটস খুব ইম্পর্টেন্ট। মানে যতটুকু আমরা অ্যাচিভ করতে পারছি, এখন কি করবো আমরা? তাহলে কিছু করবো না, হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবো? আমরা কি মানুষ ইম্পোর্ট করবো সুইজারল্যান্ড থেকে, নাকি রোবটের মতন বানাবো? আমরা তো এই দেশের মধ্যে যে মানুষ পাচ্ছি তাদেরকে নিয়ে করতে হচ্ছে আমাদের, তাই না? এখন প্রধানমন্ত্রীর মতো এই দৃঢ়চিন্তা, ওই নাই মানে নিষ্ঠতা, ওই জায়গাটা আমরা সবাইকে পাচ্ছি না হয়তো। কিন্তু আমি যে কথা আপনাকে বলছিলাম যে ঢাকার অন্তত নদী দখলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর ইচ্ছা বাস্তবায়িত হয়নি। ঠিক সেভাবেই আপনার কাছে আমার প্রশ্ন যে রামপালের বিষয়টা আলাদা। রামপাল হয়ে যাওয়ার পরে সেখানে যে মনিটরিং করার কথা, আপনি ভারতের কথা আমরা একটু আগে আলোচনা, না আপনাকে আমি বলি, মনিটরিং এর বিষয়টি আজকে উঠেছে এবং এটা কিন্তু সর্বাধুনিক যে ইয়েটা ব্যবহার করা হচ্ছে, আপনি নিজে মনিটর করতে পারবেন, এটা ওয়েবসাইটে উন্মুক্ত থাকবে মনিটরিং এর পুরো বিষয়টা। আজকে উনি বলেছেন কিন্তু একজনের প্রশ্ন সাপেক্ষে। আর রামপালের বিষয়টা হচ্ছে কি, এইখানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে সবগুলো কোম্পানিকে একটা সার্টেন কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে যাইতে হবে। ইভেন যারা আপনার এই যে কয়লাটা নিয়ে আসছে, যে ব্রয়লারটা আছে, এই ব্রয়লার একটা সার্টেন কোয়ালিটি কয়লা ছাড়া ওটা নিতেই পারবে না। ওই কয়লা ভারতে হয় না, মানে ওইটা হয় অস্ট্রেলিয়া থেকে, নয় সাউথ আফ্রিকা আর ইন্দোনেশিয়া থেকে আনতে হবে, ওই লেভেলের কোয়ালিটি কয়লা। এবং কয়লাগুলি যারা দিবে তাদেরকেও কিন্তু আপনার কিভাবে কয়লাগুলি পরিবহন করে নিয়ে এখানে আনবে এবং সাপ্লাই করবে, এটারও কিন্তু আন্তর্জাতিক কিছু বেস্ট প্র্যাকটিস আছে। আন্ডার দ্য কন্ট্রাক্ট দে হ্যাভ টু কমপ্লাই উইথ ইট। এটা চাইলে যা ইচ্ছা তাই করার সুযোগ থাকবে না, এবং এটা কিন্তু দে আর আন্ডার দ্য সার্ভেলেন্স এন্ড সুপারভিশন অফ দেয়ার স্টক হোল্ডার্স, বাংলাদেশের গভর্নমেন্ট এন্ড দেয়ার মেনি আদার আপনার অর্গানাইজেশনস। বুঝছেন, এটা এত ইজি না যেভাবে আমরা বলছি, এত সহজে এটা হবে না। অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে যেতে চাই যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করছিলাম, যে মনিটরিং এর যে ব্যবস্থা যেটি কেন্দ্র থেকে যেভাবে বলা হচ্ছে, সেটি প্রান্তিক পর্যায়ে বা যেখানে ঘটনাস্থল সেখানে কতখানি মনিটরিং এর ব্যবস্থা থাকবে, বিশেষ করে এরকম একটি ক্রিটিক্যাল বিষয়, আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আরাফাত যে উদাহরণটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আজকের প্রেস কনফারেন্সে যে বক্তব্য সেখান থেকে তুলে নিয়ে আসলেন, বিশেষ করে এই ঢাকার যে ট্যানারি নিয়ে, সেখানে যেরকম বিষয়গুলো চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী
তার সলিউশন হাজির করেছেন, ঠিক একই রকম কায়দায় কোনো রকমের আপনার লুপহোল গ্রে এরিয়া না রেখেই মনিটরিংয়ের ব্যবস্থাটি করা হবে, এই অ্যাসিওরেন্স তিনি প্রদান করেছেন। আর বিশেষ করে দক্ষিণবঙ্গে এবং খুলনা বিভাগে আমরা জানি যে সেই পাকিস্তান আমল থেকেই খুলনা একটা সমৃদ্ধ শিল্প নগরী ছিল, সেটা ক্রমেই কিন্তু ইট ওয়াজ ডাইং। তো সেই রকম একটি জায়গায় রিজেনারেশনের জন্য এরকমের যে ডেভেলপমেন্ট ইন্টারভেনশন এবং তার সঙ্গে সহায়ক যে ইন্টারভেনশনগুলো, সেগুলো কিন্তু সবগুলো প্রস এন্ড কন স্টাডি করেই এই রকমের একটি মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার চিন্তা তিনি রেখেছেন। অনেক ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে যেতে চাই। এখন যখন সমস্ত কিছু কেন্দ্রীভূত হবে প্রধানমন্ত্রীর ইচ্ছায়, প্রধানমন্ত্রীর সক্ষমতায়, তখন সবচেয়ে বড় আশঙ্কাটা ওখানেই থাকে, তাহলে আর সমাজে কি কারো উপরেই ভরসা করার জায়গা থাকছে না? তাহলে এটা কেন হচ্ছে? একটা সময় আমরা শেখ মুজিবুর রহমানের উপর সবাইকে নির্ভর করতে দেখেছিলাম এবং তার ফলাফলটা খুব ভালো দেখি নাই। দেশ স্বাধীন হয়েছিল তো না, সেটা আমি স্বাধীনতার পরের কথা যদি বলি, তাহলে তারপরে যে সব ভরসা আমরা প্রধানমন্ত্রীর উপর দিলাম, এবং প্রধানমন্ত্রী যখন ওই বললাম না যে ডিস্ট্রিবিউটর সার্ভিসেস অফ আমেরিকা যখন তখন প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছিল। এরকম প্রধানমন্ত্রীকে কখনো কখনো ভুল বোঝানো হয়, আবার প্রধানমন্ত্রীর উপরেই বা আস্থা স্থাপন করা হয়। আমরা এই জন্য কোনো ব্যক্তি তার যত ক্ষমতাই থাকুক, যেমন আজকে সাংবাদিকরা অনেকেই প্রশ্ন করতে গিয়ে এমন কিছু ব্যঙ্গও করেছেন, যারা এই সমস্ত কথা বলছেন তারা কিসের বিশেষজ্ঞ, কি জানেন? এখন কেউ যদি বলে তাহলে প্রধানমন্ত্রী কি সব জানেন? প্রধানমন্ত্রী তো বাংলা সাহিত্যের ছাত্র, তাহলে তিনি কি তাহলে সব বুঝবেন? তিনি সেটা করেননি, প্রধানমন্ত্রী সেই দাবি করেননি। কিন্তু অন্যদেরকে ব্যঙ্গ করতে গিয়ে, প্রধানমন্ত্রীকে উপরে তুলতে গিয়ে, প্রধানমন্ত্রীকে যে তারা নিচেও নামিয়ে ফেলেন, তাদের ব্যক্তিগত বিষয়। এইরকম যারা সমস্ত কিছুর ভর কেন্দ্র প্রধানমন্ত্রী করতে চান, তারা কিন্তু প্রধানমন্ত্রীর উপর নির্ভর করেন না, প্রধানমন্ত্রীর উপর ভর করেন, এবং প্রধানমন্ত্রীর উপর ভর করে তারা ব্যক্তিগত সুবিধাও হয়তো অনেকে নিতে চান। কিন্তু আমরা যেটা বলতে চাই, ব্যক্তিগত সুবিধা এবং জনগণের সুবিধা, এই দুটার মধ্যে একটা কন্ট্রাডিকশন থাকে। আমরা জনগণের সুবিধাটার জন্য রাস্তায় যখন নামি, তখন যখন কেউ স্যাটায়ার করে এই যে যারা লং মার্চ করে তারা টাকা পায় কোথায়? আচ্ছা, যদি প্রশ্ন করি 69 গণঅভ্যুত্থানের সময় টাকাটা কোথেকে আসছিল? 71 মুক্তিযুদ্ধের সময় টাকা কোথেকে আসছিল? 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম, রাস্তায় হেঁটে হেঁটে আমরা টাকা আমরা কোথা থেকে জোগাড় করেছিলাম? ফলে ব্যঙ্গ করতে করতে কোথায়? তারপরে যারা বিরোধিতা করে তারা তো এই ক্ষুদ্র হতে হতে নাই হয়ে যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন ছিল যুক্তি করার, কিন্তু আমরা প্রশ্নটা যুক্তির চাইতে ভীতি প্রদর্শনের দিকে চলে যাচ্ছি, প্রশ্নটা অবজ্ঞা করার দিকে চলে যাচ্ছে। আমরা অনেক আলোচনা করলাম, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমাদের আরফত, আমাদের সময় শেষ হয়ে গেছে। রাজিকুজ্জামান রতন এবং আমাদের সাথে ছিলেন অধ্যাপক নাজমুল হাসান করিমুল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।